বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালামৌ ভ্রমণ কাহিনীতে এই বচনটি রয়েছে। আজকের ভিডিওটির সঙ্গে এই বচনটির সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই সম্পর্কটি নিজেরাই খুঁজে বের করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এতদিন সেসব বই নিয়েই আলোচনা করেছি যেসব বই পাঠক হিসেবে প্রত্যেকের পড়া দরকার। আজকে এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটি না পড়লেও কোনো ক্ষতি নেই, পড়লেই বরং আমরা অনেকেই অলরাউন্ডার হতে চাই, মানে সব কাজেই। বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এবার বইমেলায় আলোচিত লেখক কাফির কাব্যগ্রন্থের নাম অদৃশ্য অশোক তুমি। যদিও কাফি নিজেই একটি দৃশ্য। এখানকার কিছু কথা শব্দের আড়ালে রাখলাম বলে ভাববেন না এখানে খারাপ কিছু বলেছি। আসলে আমি এখানে প্রশংসাই করেছি, কিন্তু ভালো কথা মানুষ আসলে এই সময়ে শুনতে চায় না। যাই হোক, বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে বাংলা সাহিত্য সম্পর্কে আমার কিছু জ্ঞান আছে বলে আমি ভ্রান্ত ধারণা নিয়ে থাকি। বাংলা সাহিত্যের অনেক সার্থক রচনায় দুর্বোধ্য। পাঠকেরা যখন সেই সার্থক রচনাটি পড়ে তখন আসলে কিছুই বুঝতে পারে না। পরবর্তীতে যখন অনেক সমালোচনা পড়ে তখন ওই রচনাটি সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করে। এরকম অনেক দুর্বোধ্য রচনার নাম জানলেও আজ আমি বলবো না। মেলায় প্রকাশিত কাফির যে কাব্যগ্রন্থটি, এটি না পড়েই অনেকে বিমোহিত হয়েছেন। কাফির কাব্যগ্রন্থের কবিতাগুলো কালের গর্ভে বুদ্বুদের মতো স্থায়ী হবে, ইস্পাতের মতো কঠিন স্থান লাভ করবে বাংলা সাহিত্যের আসনে। কবিগুরুর ক্ষমতাও ছিল না এমন সব শক্তিশালী কবিতা রচনা করার। সাহিত্যিকরা ভবিষ্যৎ দেখতে পান, তাই হয়তো তারা বলেছিলেন, দেয়ার মেনি পিপল হু শুড রিড বাট দে রাইট। কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে আমার জানা নেই, তবে আমার চারপাশে পরিচিত অনেকের সঙ্গেই এই কথাটা মিলে যায়। কবির কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতার সঙ্গে সঙ্গে কিছুটা আলোচনা করারও চেষ্টা করব। প্রথম যে কবিতাটি নিয়ে কথা বলতে চাই সেই কবিতাটির নাম বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে। ডিপার্টমেন্টের মেয়েটা এখনও জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। এই কবিতাটি সবসময় প্রাসঙ্গিক। এমন সুন্দর সুমধুর কবিতা আমি জীবনে কখনো পড়িনি। কাফির আগে সম্ভবত এত সুন্দর কবিতা কোনো কবির মনেই আসেনি। এই কবিতাটি পড়ে কেউ তার মনের কথা আর লুকিয়ে রাখবে না, অবশ্যই প্রকাশ্যেই তার প্রিয়তমাকে এই কথাটা জানাবে। ভালোবাসার কথা সুমধুরভাবে তার প্রিয়তমাকে জানাবে এই কাফির কল্যাণের জন্যই হয়তো। এরপর দ্বিতীয় যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম মূল্যহীন। মূল্যহীন কষ্ট পাওয়ার কোনো মানে নেই, ভুল মানুষকে ভালোবেসে কান্না করতে নেই। এই কবিতাটি আমাদের মনকে প্রচণ্ড রকম ঝাঁকুনি দিয়ে যায়। আমাদের মনে পড়ে যায় সেই দুঃসহ স্মৃতি। সারা রাত সারা দিন যখন আমরা কান্না করে চোখের জলে ভেসে গিয়েছি, সেই সব স্মৃতি আমাদের মনে করে দেয়। এই সংক্ষিপ্ত 2 লাইনের কবিতাটি আমাদের হাজারো হাজারো স্মৃতি মনের কোঠায় ভিড় জমায়। আমরা দুঃখে ভেসে যাই, আমরা বুঝতে পারি মূল্য ছাড়া এ জীবন আসলেই অর্থহীন। তৃতীয় যে কবিতাটি পড়ব সেই কবিতাটি হচ্ছে মায়ায় বাস। এই যে বুকে চিনচিন ঘড়ির কাঁটা টিনটিন, গভীর গাঢ় রাত জানে মিছে মায়ায় বাস করছি দিন দিন। মায়া, এই শব্দটির গভীর মাহাত্ম্য, গভীর ব্যঞ্জনা এই কবিতাটির মাধ্যমে আমাদের কবি কাফি ভাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এর আগে অনেক মনীষী বলেছেন এই জগৎটা মায়ার জগৎ, কিন্তু বিশেষ করে আমি কখনোই বিশ্বাস করিনি এবং সেই মায়ার জগৎ সম্পর্কে কোনো উপলব্ধি আমার ছিল না।
কিন্তু এই কাব্যগ্রন্থের যখন এই কবিতাটা পড়ি তখন মায়া সম্পর্কে আমার একটা পরিপূর্ণ জ্ঞান লাভ হয়। এজন্য আমি কবি কাফিকে অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে গভীরভাবে আনন্দিত হয়ে ধন্যবাদ জানাই। চতুর্থ কবিতাটি আমি পড়ব। কবিতাটির নাম প্রতারক। আপনি ভেবেছেন পৃথিবীতে প্রতারক নেই, অথচ পৃথিবীতে প্রতারকের অভাব নেই। আসলে আমাদের চারপাশে প্রতারকে পরিপূর্ণ। কবি কাফি যদি না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না। কবিতার বই কিনলাম কবিতা পড়ার জন্য, কিন্তু বইয়ের ভিতরে পেলাম কী সব ছাইপাশ লেখা। এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। আসুন আমরা সচেতন হই। আমাদের সচেতনতায় এমন প্রতারককে দূরে ফেলে দেবে। পঞ্চম কবিতাটি বাংলা সাহিত্যের শক্তিশালী কবিতা হিসেবে স্বীকৃতি লাভ করবে। কাঁপুনি উঠিয়ে চোখ দিয়ে বলে গেলে ভালোবাসি, মুখ দিয়ে বললে হয় কি এমন ক্ষতি? চোখের ভাষায় হয় কি পরিপূর্ণ সব? শুধু বা পাশে কাঁপুনি উঠিয়ে কি লাভ? বা পাশের কাঁপুনি খুবই মারাত্মক জিনিস। আরে ভাই, মুখের ভাষায় এখন বুঝতে পারি না, চোখের ভাষা কি করে বুঝবো? আমাদের মতো এই অবুঝদের মনোবেদনা কবি কাফি খুব সুন্দরভাবে বলেছেন। সেজন্যই তিনি সরাসরি বলেছেন, যদি তোমাকে কিছু বলতেই হয়, যদি তোমাদের কিছু বলতেই হয়, তাহলে সরাসরি মুখে বলো। চোখের ইশারা সবসময় কাজে লাগে না। মুখে যখন বলবে তখনই তোমার কাজটা সফলভাবে সার্থক হবে। এই কাব্যের ষষ্ঠ কবিতাটি আমি উপস্থাপন করব। এই কবিতাটি বাংলা সাহিত্য যতদিন থাকবে সব কিছু ধূলিসাৎ হয়ে গেলেও এই কবিতাটি বাংলা সাহিত্যের আকাশে জ্বল করে টিকে রইবে। চতুর্থ ব্যক্তি। যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। এই কবিতাটির সুগভীর অর্থ আছে। জটিল প্রেমের প্রকাশ সহজভাবেই ব্যক্ত করেছেন কবি কাফি। এই সহজ সুন্দর বর্ণনার মাধ্যমে প্রেমের মতো একটি জটিল বিষয়কে জলের মতো সহজ করে দিয়েছে আমাদের সামনে কবি। এই যে কঠিন শক্ত দুর্বোধ্য বিষয়কে সহজভাবে উপস্থাপন করে মহান সাহিত্যিকরা। কবি কাফি হয়তো মহান সাহিত্যিকই হবে, তার লক্ষণ আমরা তার কাব্যের মধ্যে দেখতে পাই। আজ হয়তো কাফি আমাদের কাছে কিছুটা ভণ্ড, কিন্তু অদূর ভবিষ্যতে সে হয়তো মহাভণ্ড হিসেবেই পরিচিতি লাভ করবে। কবি কাফির কবিতা পড়লেই বোঝা যাবে এমন সহজ কবিতা কখনো লেখার চেষ্টাও করেননি কাফি। তার কবিতা পাঠ করার জন্য অবশ্যই গবেষণা করতে হবে, তার কবিতার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন হবে। তার কবিতা বোঝার জন্য আমাদের বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাছাড়া তার কবিতা আমরা সহজে কখনোই বুঝতে পারবো না। আজকে আমার মন ভালো, সেই জন্য আজকের আলোচনাটা সেভাবে ভালো করতে পারলাম না। মন খারাপ থাকলে আলোচনাটা আরও ভালো হতো। সেজন্য আমি সবার কাছে প্রশংসা প্রার্থনা করছি। একজন সার্থক কবির প্রধানতম গুণ, তিনি তার কাব্য দ্বারা, কবিতার স্টাইল দ্বারা পরবর্তী সাহিত্যিকদের উৎসাহিত করেন, প্রভাবিত করেন। এ বিষয়ে কবি কাফি সবচেয়ে বেশি সার্থক। নমুনা হিসেবে আমি কিছু কবিতা আপনাদের দেখাচ্ছি। ইয়ার্কির পেজ থেকে কবি কাফির কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে কবিতা লেখার আহ্বান করা হয়েছিল। সেখানে অনেকেই তাদের কবি প্রতিভার প্রয়োগ দেখিয়েছেন। একজন কাফির অনুপ্রেরণা থেকে শত শত কবি আজ বাংলা সাহিত্যে অবদান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। অনেকেই কাফিকে কাফিনাথ, চাফিন্দ্রনাথ, কাফিরুল এরকম সহস্র নামে সম্বোধন করছে। ভক্তকুলের এহেন কাজের জন্য আমি তীব্র প্রশংসা জ্ঞাপন করছি। এই কাব্যগ্রন্থটি পড়ার পর আমার মধ্যে খুবই বোধোদয় হয়েছে। এখন কেউ কিছু বললে বা লিখলেই আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নেই আসলে সে কবিতা বলেছে কিনা। এমনও তো হতে পারে আমাদের চারপাশে প্রতিনিয়ত 10-12 জন মহাকবির সঙ্গে আমাদের কথা হয়, অথচ আমরা জানতেই পারি না। এখনও অনেক ভালো বই আসে বইমেলায়, পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে,
কিন্তু আপনারা মেতে থাকেন সস্তা, ভাইরাল ও রগরগে বই নিয়ে। সাহিত্যের জগতে এখনও চমৎকার সব লেখক আছেন যারা এসব অসভ্যতায় নিজেকে সামিল না করে সুদিনের আশায় দিনের পর দিন লিখে যাচ্ছে। বহু আগ্রহী পাঠক আছে যারা ভালো ভালো বই পড়ে সে বই সম্পর্কে লেখার চেষ্টা করে, সে বই সম্পর্কে ভিডিও অডিও তৈরি করে পাঠককে জানানোর চেষ্টা করে। কিন্তু এসবের কোনোটাই যদি আপনার চোখে না পড়ে, এত সব প্রচেষ্টার ছিটেফোঁটা আপনার গায়ে না লাগে, তাহলে রুচির দুর্ভিক্ষ সম্ভবত আপনারই। আমাদের চারপাশে ভালো মন্দ দুই আছে। আপনাকে চোখ কান খোলা রেখে ভালো ও মন্দের পার্থক্য বুঝতে হবে এবং আপনার রুচি অনুযায়ী ভালোটা বা খারাপটা বেছে নিতে হবে। তাহলে জীবন সহজ ও সুন্দর হবে। অযথা হাহুতাশ না করে বই পড়ুন। নিজেকে জানার জন্য পড়ুন, জ্ঞানের জন্য পড়ুন, বিনোদনের জন্য পড়ুন, আনন্দের জন্য পড়ুন। যে কোনো কারণেই হোক ভালো ভালো বই পড়ুন। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।